আজও বন্ধ গাজীপুর আশুলিয়ার 2 শতাধিক কারখানা। শ্রমিকদের ন্যায্য দাবি শোনেনি বিগত সরকার, বললেন উপদেষ্টা। 2023 সালে সেই মজুরি বৃদ্ধির আন্দোলনে যে নিপীড়নমূলক মামলা তা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। শ্রমিকদেরকে তাদের ন্যায্য প্রাপ্যটা বুঝিয়ে দেওয়াটাই আমার দায়িত্বের একটা অন্যতম কাজ হবে। ছাত্র জনতা পুড়িয়ে মারার মামলায় পুলিশ কর্মকর্তা কাফির 4 দিনের রিমান্ড শেষে ইনু, মেনন, পলক ও সাবেক আইজিপি মামুনকে কারাগারে প্রেরণ। এখানের মধ্যে আমি তো আগামাতা চিনি না, তারপর ওরা গেল, গিয়ে বললো যে আপনি এখানে কেন? আমি বলছি যে আমি তো চিকিৎসার জন্য যাচ্ছিলাম, কথা বলছি। ভারতে পালানোর সময় আখাউড়া সীমান্ত থেকে চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার, তার বিরুদ্ধে আছে একাধিক মামলা। অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিতে চায় বিএনপি। সংস্কার উদ্যোগে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, আশা ফখরুলের। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। রোববার থেকে ভুক্তভোগীদের অভিযোগ নেবে গুম খুন তদন্ত কমিশন। টেলিফোন, ইমেইলেও পাঠানো যাবে তথ্য। ধরনের কার্যক্রমগুলো আমরা দেখেছি, যে নৈরাজ্যগুলো আমরা দেখেছি, এগুলোকে মূলোৎপাটনের এখনই কার্যকরী সময়। গাজার বিভিন্ন সেফ জোনে ইসরায়েলি হামলায় 64 ফিলিস্তিনের মৃত্যু, প্রাণ গেছে জাতিসংঘের 6 ত্রাণকর্মীর। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের শতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেশ কিছু কারখানা। অবশ্য ডিইপিজেড সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন চলছে। সকালে খোলা কারখানাগুলোয় শ্রমিকদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেখা যায়। বন্ধ কারখানাগুলোর সামনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য মেলেনি। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে টহল। গাজীপুরে বেশিরভাগ কারখানা উৎপাদনে আছে। সকালেই শ্রমিকরা দলে দলে কারখানায় প্রবেশ করেছেন। বুধবার ভোকরা ও রাজেন্দ্রপুর এলাকায় কিছু কারখানায় শ্রমিকরা দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করে। শিল্প পুলিশ জানিয়েছে, আজও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। হোয়াইট হাউসের শ্রমিকদের অভিযোগ, সকালে নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে ক্ষুব্ধ শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ করতে থাকে। ঘর ভাড়াও দিতে পারি না, বাজারের অনেক দাম বেশি, আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আর এখানে বেতন আমাদের 10,000, 8,000, 9,000 এরকম। এইভাবে তো আমরা চলতে পারি না। আর আমাদের এখানে কোনো মাতৃকালীন ছুটিও নেই। এখানে 5,000 টাকা করে বেতন ধরা হয় নতুন যখন ঢুকে, কিন্তু সরকারি স্কেলে বেতন হইল 12,500 টাকা, সেটা আমাদের ধরা হয় না। হাজিরা বোনাসের কোনো বালাই নেই, এখানে হাজিরা বোনাস পাওয়া হয় না, কিন্তু 1 মিনিট লেট করলে ঠিকই গেটে আটকায় দেয়। খুব বেতন কম এবং আমাদের ছুটি কম। সেই অনুযায়ী আমরা কিছু আবেদন করছিলাম, সেই আবেদন তারা না মেনে আজকে আমাদের অফিসিয়াল কোনো নোটিশ ছাড়াই অফিস বন্ধ করে দিছে। দর্শক, এ পর্যায়ে আশুলিয়া থেকে যোগ দেবেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু। সরাসরি যেতে চাই তার কাছে। নিপু, উৎপাদন স্বাভাবিক করতে এবং কারখানা খুলতে কি উদ্যোগ নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। ইসরাত, আসলে গতকাল থেকেই কিন্তু একেবারে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে মালিক কর্তৃপক্ষ, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আমরা দেখেছি যে বিভিন্ন পোশাক কারখানাগুলোতে তারা যে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। এছাড়াও কিন্তু আগে থেকেই যে সকল কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে, সেখানে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন র্যাব, পুলিশ এবং সেনা সদস্যরা, তারাও কিন্তু তাদের শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছেন। শুধু যে শ্রমিকদের সাথে
সাথে মালিকদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটাতে কিন্তু একেবারে সেতু হিসেবে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন একের পর এক। আজকেও আমরা যতটুকু শুনেছি বিভিন্ন মহল থেকে তারা আশুলিয়াতে যে শ্রমিক কলোনিগুলো রয়েছে, অর্থাৎ যেখানে শ্রমিকরা বসবাস করেন, সেখানেও কিন্তু যাওয়ার একটি উদ্যোগ রয়েছে, যেখানে যে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন, তারা যাতে আন্দোলন না করে বা তাদের দুঃখ সুখের কথা শুনবেন, এমনটা কিন্তু আমরা জেনেছি এবং যেটি নিয়ে কথা হবেন। আসলে উদ্যোগ কিন্তু অনেক নিয়েছে। গতকাল বিশাল করে কিন্তু শ্রমিক এবং বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের সঙ্গে কথা বলেছেন যাতে করে এই বন্ধ করা যায় বিক্ষোভটি, কিন্তু আজকে কিন্তু সেই সুফলটি পাওয়া যায়নি। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে সর্বোচ্চ চেষ্টাই করবেন যাতে করে শ্রমিক বিক্ষোভটি বন্ধ করা যায়। ইরশাদ, বিপুল ধন্যবাদ আপনাকে। আমরা এবার গাজীপুরে যেতে চাই। আমার সহকর্মী হোসেন আলী বাবু আমার সাথে যুক্ত আছেন। বাবু, এখন সার্বিক পরিবেশ কেমন সেখানে আমাদেরকে জানাবেন, এবং গার্মেন্টস গুলোতে শনিবার থেকে পুরোদমে কর্মযজ্ঞ শুরুর যে পরিকল্পনা রয়েছে সেটা কি সম্ভব হবে কিনা? ইসরাত, এখনকার পরিস্থিতি যদি বলি, যেসব শিল্প কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সেসব শিল্প কারখানায় এখনো শ্রমিকরা আসলে কারখানার সামনে অবস্থান করছেন এবং সেখানে তাদের আন্দোলন করে যাচ্ছেন। আসলে তো তাদের যে বিভিন্ন দাবি রয়েছে, বেতন বৃদ্ধির দাবি, নাইট বিল এবং টিফিন বিল এবং সবকিছু মিলে যে তাদের দাবি, সেই দাবিতেই কিন্তু এখনো তারা আন্দোলন করে যাচ্ছেন। তারা যেটা বলছেন যে আসলে যে মালিক পক্ষ যদি আমাদের সাথে কথা বলে, তাদেরকে আশ্বস্ত করে, তাহলে তারা সেখান থেকে সরে দাঁড়াবেন। আর পাশাপাশি যেসব শিল্প কারখানা বন্ধ হয়েছে সেসব শিল্প কারখানার মালিকদের সাথে বিজিএমই, বিকেএমই এবং প্রশাসনের লোকজন তারা কথা বলছেন যে তাদের যে শ্রমিকদের যে অযৌক্তিক কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা শেষ হলেই তারা আগামী শনিবারের মধ্যেই আসলে শিল্প কারখানা খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেই আলোচনা সঠিক সমাধান না হয়, তাহলে আসলে তারা বলছেন যে আসলে শিল্প কারখানা খুলে তাদের ভিতরে যে শ্রমিকরা ঢুকে, বহিরাগতরা ঢুকে ভাঙচুর করে, সেক্ষেত্রে তাদের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। সেই চিন্তা ভাবনা করে আসলে তারা শিল্প কারখানা বন্ধ করে রেখেছে এবং যদি সমাধান না হয় তাহলে তারা শিল্প কারখানা খুলবে না। সেক্ষেত্রে আসলে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সহ সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আলোচনা করছেন মালিকদের সাথে। এখন সেই আলোচনা শেষ হলে আসলে বলা যাবে যে তাদের এই সিদ্ধান্ত কতটুকু, যে আগামী সপ্তাহের মধ্যে শিল্প কারখানা খুলতে পারবে না পারবে না। ধন্যবাদ আপনাকে। কারখানার গুদামে আগুন লাগিয়ে শ্রমিকদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছে গার্মেন্টস শ্রমিক সংহতি। দুপুরে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, পোশাক কারখানার মালিকদের মধ্যে অনেকেই বিগত স্বৈরাচারী সরকারের সংসদ সদস্য ছিলেন। শ্রমিকদের দাবি পূরণ না করে সমস্যা জিইয়ে রাখার ক্ষোভে স্বৈরাচারী অংশীদারদের কোনো ভূমিকা রয়েছে কিনা তা তদন্ত করতে হবে। শ্রমিকদের রুটি রোজগারের জায়গায় কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখার কথা জানান। এছাড়া শ্রমিকদের ক্ষোভ ও আন্দোলনকে কেউ যাতে ব্যবহার করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসার দায়িত্ব নিতেও সরকারকে আহ্বান জানান তারা। একই সাথে শ্রমিকদের 12 দফা দাবি মেনে নিয়ে কর্মপরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানানো হয়। শ্রমিকদের দাবি পূরণ না করে সমস্যা জিইয়ে রাখার ক্ষেত্রে বিগত স্বৈরাচারের অংশীজনদের ভূমিকাকে তদন্ত করতে হবে বলে আমরা মনে করি। আমরা স্পষ্টভাবে মনে করি শ্রমিক এলাকায় কারখানা ভাঙচুর বা আগুন লাগানোর কাজ শ্রমিকদের কাজ না। এটা কারা করছে সেটা বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী চক্রের কাছে খুঁজতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিতে চান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার অভিযোগ, শেখ হাসিনা সরকার অগ্রাহ্য করেছে শ্রমিকদের ন্যায্য দাবি, মনোযোগ দেয়নি বেকারদের জন্য কর্মসংস্থান তৈরিতে। উদ্যোক্তারা বলছেন, যে কোনো সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তারা, তবে উপলব্ধি করতে হবে বাস্তবতা। তৌহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যাত্রায় চ্যালেঞ্জ পাহাড়সম। বিভিন্ন শ্রেণী পেশা থেকে তুলে ধরা হচ্ছে বঞ্চনার অভিযোগ। পোশাক শ্রমিকরাও মজুরি আর সুযোগ সুবিধার দাবি নিয়ে নেমেছেন রাস্তায়। কোনো কোনো মহল থেকে উস্কানির অভিযোগ উঠেছে। অস্থিরতা দেখা গেছে ওষুধ শিল্পেও।
এক মাস আগে দায়িত্ব নেওয়া শ্রম উপদেষ্টা বলছেন, শ্রমিকদের কল্যাণ ছাড়া তৈরি হবে না বৈষম্যহীন সমাজ। তাদের ন্যায্য দাবিতে গুরুত্ব দেয়নি আওয়ামী লীগ সরকার। বিভিন্ন সময় তাদের বিভিন্ন আন্দোলনে যেভাবে দমন করা হয়েছে আমরা দেখেছি। গত বছরও 4 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নানা প্রকার মামলা দেওয়া হয়েছে নিপীড়নমূলক। এবং ইতিমধ্যে আমরা 2023 সালে সেই মজুরি বৃদ্ধির আন্দোলনে যে নিপীড়নমূলক মামলা তা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। এবং আমি মনে করি যে শ্রমিকদেরকে তাদের ন্যায্য প্রাপ্যটা বুঝিয়ে দেওয়াটাই আমার দায়িত্বের একটা অন্যতম কাজ হবে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে বেড়ে গেছে বেকারত্ব। কাজ না থাকায় শ্রমবাজার থেকে ছিটকে গেছে প্রায় 9.5 লাখ মানুষ। কর্মসংস্থান আসলে খুবই অবহেলিত একটা কাজের জায়গা। আমি এই মন্ত্রণালয়ে এসেও দেখেছি যে সেটা দিয়ে কারো নজর নেই, কিন্তু বাংলাদেশে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজের জায়গা হওয়া উচিত। কারণ আমাদের বেকারের সংখ্যা এবং রেশিও অন্য যে কোনো দেশের থেকে, উন্নয়নশীল যে কোনো দেশের থেকে অনেক বেশি। কর্মসংস্থান তৈরিতে সরকারের পাশে থাকার কথা বলছেন শিল্প মালিকরা, তবে তাদের চিন্তা ব্যবসার সার্বিক পরিবেশ নিয়ে। কস্ট অফ ডুইং দ্য বিজনেস অনেক হাই, আর পোর্ট থেকে মাল ছাড়াতে গেলে অনেক সময় লাগে এবং অনেক আমাদের কষ্টের মধ্যে পড়তে হয়। এইসব জিনিসগুলি রয়েছে, সেগুলো একটা বাস্তবতা। তার পাশাপাশি তাদের তো সার্ভাইভ করতে ব্যাংকের ইন্টারেস্ট রয়েছে। তো আমি মনে করি যে দুই পক্ষের সহনশীল অবস্থা আছে। শ্রমিকরা অনেক হওয়া উচিত না, মালিকরাও সংবেদনশীল হওয়া উচিত। আন্তর্জাতিকভাবেও এগুলির অনেক নতুন নতুন ইস্যু এসেছে, পরিবর্তন হয়েছে, কমপ্লায়েন্স ইস্যু এসেছে কারখানাগুলিতে। আমাদের সেই কমপ্লায়েন্সও কমপ্লাই করে ফ্যাক্টরি করতে হয়। 20 বছর আগে হয়তো এখানে কমপ্লায়েন্স করতে হয় নাই। তো সুতরাং সব কিছু মিলে এই পরিবর্তিত অবস্থায় এই শিল্পকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য, যেখানে যেইভাবে এই শ্রমিকদেরকে কর্মক্ষম রাখার জন্য যা করা দরকার, বিজিএমের মালিকগণ এবং আমরা শিল্প মালিকগণ আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। এরই মধ্যে বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তার আগে শ্রম অধিকার নিয়ে বেশ কিছু বিষয়ের মীমাংসা চায় দেশটি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে পুলিশ ভ্যানে ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা মামলায় 4 দিনের রিমান্ড দেখিয়েছে আদালত। হাসিনা সরকার পতনের দিন সাভারের আশুলিয়ায় লাশ বোঝাই ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি হাজারীবাগ থানার একটি মামলায় রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হয়। এবার আশুলিয়ার সেই ঘটনায় হত্যা মামলায় কাফিকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত তার 4 দিনের হেফাজত মঞ্জুর করেন। এই মুহূর্তে বাংলাদেশের পুলিশের যে অধ্যায়, কালো অধ্যায় তৈরি করার মূল হোতা হচ্ছে এই আব্দুল্লাহিল কাফি। পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার যে ভিডিও ফুটেজ, সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে। জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের নেতৃত্বে ছাত্র জনতার উপর গুলি করে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই আসামিরা যদি জামিন মুক্তি পায় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। একাধিক মামলায় আসামি দেখানো আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, একই আসামিকে বারবার রিমান্ড আবেদন করা মানবাধিকারের লঙ্ঘন। একই সমস্ত ঘটনা উল্লেখ করে শুধু এফআইআরের নাম আর ভিকটিম বদলে তাদেরকে রিমান্ড চাওয়া যেতে পারে না এবং তাদেরকে জেল হাজতে আটকেও রাখা যায় না। এদিকে 2012 সালে আমিনবাজার এলাকায় সরকার বিরোধী অবরোধ কর্মসূচির সময় বিএনপি নেতা সাবেক এমপি নাজিমউদ্দিন আলমকে হত্যা চেষ্টার ঘটনায় মামলার আবেদন করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। আর কে গুলি করছে, কার অর্ডারে হয়েছে, সবকিছু বের হয়ে যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে গ্রেফতার করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, ভোরে আখাউড়া সীমান্তের
ভুনবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। পথে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির জওয়ানরা তাকে পাকড়াও করে। এ সময় চিহ্নিত আদম পাচারকারী হান্নান মিয়া ও তার সহযোগী নাইম চৌধুরীকে আটক করে বিজিবির টহল টিম। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজান থানায় একাধিক মামলা রয়েছে। আমি তো ঢাকা থেকে একটা লোক আমাকে নিয়ে এসছে, তো ওখানে নিয়ে আসছে, আমাকে এসে নামাই দিল। একটা লোক, তারও নাম জানি না, সে নামাই দিয়ে চলে গেল। এরপর বললো আপনি অপেক্ষা করেন। এই এইখানের মধ্যে আমি তো আগামাথা চিনি না। তারপর ওরা গেল, যে বললো যে আপনি এখানে কেন? আমি বলছি যে আমি তো চিকিৎসার জন্য যাচ্ছিলাম, কথা বলছি। আমি একটা টাকাও দিইনি, আমি ওদেরকে চিনিও না। দ্রুত সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের শাসন ফেরানোকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন ফখরুল। বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের ভিশন তুলে ধরেছেন। এজন্য বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। মির্জা ফখরুলের প্রত্যাশা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বলেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে। ভারতে অবস্থানকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা নানা অপপ্রচার চালাচ্ছেন, এমন অভিযোগও তোলেন বিএনপি মহাসচিব। সংস্কার প্রয়োজন, সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলছিল। এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 20 জুলাই পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যার বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী আমির হোসেন স্মিথ সেখানে রয়েছেন। স্মিথ, শিক্ষার্থীরা কি বলছেন এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করে কিন্তু ইমাম হোসেন তাইম হত্যা মামলার বিচারের দাবি করছেন। তারা বলছেন যে গত 20 জুলাই পুলিশের গুলিতে পুলিশের সন্তান নিহত হয়েছিল, কিন্তু সেই ঘটনার পর প্রায় 1 মাসেরও বেশি অধিক সময় পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার না করায় তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে আজকে রাজপথে নেমে দিতেন। মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে প্রায় 2 ঘন্টার ধরে কিন্তু এই অবরোধের কারণে চট্টগ্রাম মহাসড়কের অনেক জায়গা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং দুই পাশেই কিন্তু প্রচুর যানবাহন আটকে যে কারণে আসতে করা যাত্রীদের কিন্তু চরম দুর্ভোগ হচ্ছে। তারা বিভিন্ন রকমের মামলা করেছেন, মামলায় পুলিশের 5 জনকে এজাহারভুক্ত করে আসামি করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশ আসামি গ্রেপ্তার নিয়ে নানা টালবাহানা করছেন, নানা অভিযোগ করেছেন, এবং যে কারণে তারা বলছেন আজকে যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার হওয়ার আলটিমেটাম অর্থাৎ নির্দিষ্ট ঘোষণা না দিবেন পুলিশের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক ছেড়ে যাবেন না, তারা মহাসড়ক অবরোধ করে রাখবেন। এমন দাবিতেই কিন্তু তারা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন। স্মিথ, ধন্যবাদ আপনাকে। ভিসি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। দ্রুত ভিসি নিয়োগের দাবিতে স্লোগান দেয় তারা। ভিসি নিয়োগ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। জানান, ক্লাস বা পরীক্ষা না হওয়ায় বিভিন্ন বিভাগে তৈরি হচ্ছে সেশন জট। এ সময় তারা নির্ধারিত সময়ে একাডেমিক ক্যারিয়ার শেষ করা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসি।
আমরা যদি ছবিতে তাকে মনে হয় যেন এখন ভূতুরে একটা পরিবেশ, এখানে কোনো লোকজন থাকে না, ছাত্রদের কোনো পড়াশোনার পরিবেশ নাই, আমাদের সবগুলো হল বন্ধ। আমরা চাই একজন শিক্ষার্থী বান্ধব, পরিবেশ বান্ধব, যিনি এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণভাবে দক্ষতা সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভৌগোলিকভাবে অনেক দূরে, শহর থেকে দূরে, এইসব সুযোগ নিয়ে ওনারা মনে করছেন সব জায়গার ভিসি দিয়ে আমাদেরকে অবহেলার শিকার হচ্ছে। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট বিক্রির অভিযোগে রাজধানীর আসাদ গেট এলাকায় জেনেটিক ট্রেডিং এর স্টোরে অভিযান চালাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সেখানে রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ, তার কাছে যেতে চাই। সবুজ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযান কখন নাগাদ শুরু হয়েছে এবং অর্থদণ্ড বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আপনি কি দেখছেন? ইশরাত, অভিযানটি এখনো চলমান রয়েছে। 12টার দিকে যে অভিযানটি শুরু হয়েছিল এখন প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে। যেহেতু এখানে স্টোর মূলত দুটি রয়েছে জেনেটিক ট্রেডিং এর, আসাদ গেটে একটি, এখানে তাদের যে অফিসের পাশাপাশি একটি ছোট স্টোর রয়েছে এবং তাদের যে মূল স্টোরটি সেটি সলিমুল্লাহ রোডে মোহাম্মদপুরের, এবং সেখানে আরেকটি ওষুধ প্রশাসনের বড় টিম সেখানে অভিযান চালাচ্ছে। এখানে যে স্টোরটি রয়েছে সেই স্টোরটিতে আসলে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট পাওয়া গিয়েছিল, যদিও প্রতিষ্ঠানটি বলছে যে তারা সেটি আলাদা করে রেখেছিলেন, সেটি ব্যবহার বা সরবরাহ করা হচ্ছিল না। সেটি ওষুধ প্রশাসনে যারা আছেন তারা আলাদা করেই রেখেছেন। সেটি ওষুধ অর্থাৎ সলিমুল্লাহ রোডের যে টিমটি রয়েছে সেই টিমটি এখানে আসার পর এই বিষয়গুলো আসলে যাচাই বাছাই করা হবে। এর পাশাপাশি এখানে তাদের যে আসাদ গেটের যে অফিসটি রয়েছে এই অফিসটির স্টোরের পাশাপাশি আরো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আসলে তাদের যে রিয়েজেন্টগুলো রয়েছে, বিভিন্ন ধরনের রিয়েজেন্টগুলো রয়েছে কার্টুনে যেখানে সেখানে ফেলে রাখা হয়েছে, সেগুলো সেইভাবে আসলে তারা রাখতে পারেন কিনা, সংরক্ষণ করতে পারেন কিনা, সেটিও আসলে এই ওষুধ প্রশাসনের যারা আছেন তারা এটি নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ সঠিক টেম্পারেচার তারা বলছেন যে মেনটেন করা যায় না বা যাচ্ছে না। এর পাশাপাশি এখানে মূলত তারা 2 বছর ধরে কি পরিমাণ করেছে সেটির কাগজপত্র দেখছেন, এবং এটির পাশাপাশি এই সময়ের মধ্যে যেই চালানগুলো বিভিন্ন হাসপাতাল, এখানে আমরা যতটুকু এখানকার যারা কর্মরত আছেন তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি প্রায় 200-র বেশি ল্যাব এবং হাসপাতালে তারা রিয়েজেন্ট সরবরাহ করতেন। এই হাসপাতালগুলোতে যেই সরবরাহের চালান, সেই চালানগুলো চেয়েছেন, তারপরে সেগুলো যাচাই বাছাই করে আসলে দেখা হবে যে আসলে তারা এই যে রিয়েজেন্ট চালানের মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট চালানের বিষয়গুলো ছিল কিনা সেটি দেখেই মূলত ব্যবস্থা নেওয়া হবে যে তাদের এটি সিলগালা করে দেওয়া হবে নাকি কি পরিমাণ জরিমানা করা হবে, সেটি যাচাই বাছাইয়ের পর বলা যাবে। সবুজ, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 11:30টায় শুরু হয়ে দুপুর 12:30টা পর্যন্ত চলে এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত 1 মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় বৈঠকে। এদিকে বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং সবকিছু আইন মেনে হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ সংবিধান সংশোধন করা খুবই জরুরি বলে মনে করেন অ্যাটর্নি। দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি। সংবিধানের 70 অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ওত নেওয়ার আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে ওপিনিয়ন চেয়েছিলেন রাষ্ট্রপতি।
106 অনুচ্ছেদ অনুসারে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওপিনিয়ন দিয়েছেন যে যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, প্রজাতন্ত্রের নাগরিকরা অরক্ষিত থাকতে পারেন না, সব ব্যবস্থা কলাপস করতে পারে না। সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফলো করা হয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট বৈধ। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল গুম খুনের তালিকা প্রস্তুতে গঠিত তদন্ত কমিশন। গুলশানে স্থাপন করা হয়েছে নিজস্ব কার্যালয়। কাজ শুরু করেছে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিশন। আগামী রোববার থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ভুক্তভোগীদের অভিযোগ নেবে তারা। চাইলে তথ্য পাঠানো যাবে হট নাম্বার ও ইমেইলেও। পুলিশ, র্যাবের মতো আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয়ে তুলে নিয়ে গুমের অভিযোগ দীর্ঘদিনের। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আয়না ঘর নামক বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন কয়েকজন। তবে এখনও নিখোঁজ অনেকে। তাদের সন্ধানে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভুক্তভোগী পরিবারগুলো। জাতিসংঘ সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনের দাবির মুখে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার গঠিত 5 সদস্যের তদন্ত কমিশন। গুলশানের পরিত্যক্ত একটি বাড়ি দ্রুত সংস্কার করে গুম খুন ইনকোয়ারি কমিশন কার্যালয় বানানো হয়েছে। যারা এটার সার্ভিস নেবেন, কমিশনে যারা আসবেন, তাদের বক্তব্য পেশ করবেন, এই সাধারণ মানুষদের কমফোর্টেবিলিটির বিষয়টা এখন যেমন বিবেচনা করা হয়েছে, এখানে কোনো সমস্যা থাকলে এটাকে কিভাবে আরও ইমপ্রুভ করা যায় সেটা আমরা বিবেচনা করব এবং এটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। ভুক্তভোগী পরিবারের অভিযোগ জানতে খোলা হয়েছে হটলাইন নাম্বার। সেই সাথে ইমেইলের মাধ্যমে নথিপত্র পাঠাতেও রাখা হয়েছে আলাদা সেল। ডাকযোগে আমাদের ঠিকানায় তারা চিঠি দিয়ে তাদের ডকুমেন্ট সহ তারা চিঠি পাঠাতে পারে। টেলিফোনে তো আর ডকুমেন্ট দেওয়ার সুযোগ নাই, টেলিফোন বা মোবাইলে। তখন আমরা হয়তো তাদেরকে বলবো যে আপনার ইমেল নাম্বারটাতে আপনাদের ডকুমেন্টগুলো, যদি কেউ না আসতে চায়, আর যদি আসতে চায় তাহলে তো ওয়েলকাম, তাহলে তো সে অভিযোগ দিতে পারে। তবে অতীতে গঠন করা অনেক তদন্ত কমিটি সাধারণ মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তাই কমিশনকে সতর্ক থাকার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। বর্তমান সরকারের সাথে যেহেতু রাজনীতির ব্যাপারটি নেই, সুতরাং তিনি নাগরিকের জন্য, মানুষের জন্য, দেশের প্রয়োজনে কাজ করবেন, সেটাই আমরা দেখছি এবং সেটাই আমরা প্রত্যাশা করি। সুতরাং সময়টা এই ধরনের ব্যবস্থাগুলো, অর্থাৎ অধিকারের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো অতীতে আমরা দেখেছি, ব্যবস্থা মানে যে ধরনের কার্যক্রমগুলো আমরা দেখেছি, যে নৈরাজ্যগুলো আমরা দেখেছি, এগুলোকে মূলোৎপাটনের এখনই কার্যকরী সময়। 2021 সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার 76 জনের একটি তালিকা বাংলাদেশ সরকারকে দিয়েছিল। দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আসছে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। সংগঠনটি 18 আগস্ট বিভিন্ন সময় গুমের শিকার 158 ব্যক্তির একটি তালিকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI এর মহাপরিচালকের কাছে দিয়েছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরে গণ অভ্যুত্থানে নিহতের স্বজনদের সাথে দেখা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আলোচনা সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান, সহ সমন্বয়ক আরমানুল ইসলাম ও সাকিবুল হাসান। এ সময় আন্দোলনের নিহত এবং আহতদের পরিবারের সাথে কথা বলেন তারা। পরে আন্দোলনের সময় নেতৃত্বে থাকা জেলা উপজেলার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। আজ ফায়াজের জন্মদিন, কিন্তু সে আর পৃথিবীতে নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে 18 জুলাই রাজধানীর ধানমন্ডিতে যিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। রংপুরের আবু সাইদের মৃত্যুর পর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজের মৃত্যু আন্দোলনে যোগ করে দেয় তীব্র জোয়ার। স্বজনদের একটাই চাওয়া, হত্যার সুষ্ঠু বিচার। ফায়াজের পরিবারের সাথে কথা বলেছেন সহকর্মী মঈনুল ইসলাম। ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। 12 সেপ্টেম্বর ফায়াজের জন্মদিন। গত বছর এই দিনে পরিবার নিয়ে কি আনন্দটাই না করেছিল ফায়াজ। মা, বাবা, বোন নিয়ে কেক কাটা, পরে বাইরে খেতে যাওয়া। আবারও এসেছে 12 সেপ্টেম্বর। পরিবার জুড়ে এখন শুধুই হাহাকার। জুলাইয়ের 18 তারিখ সকাল সকাল বন্ধুদের সাথে সারা দেশে হত্যার প্রতিবাদে ধানমন্ডি 27 এলাকায় আন্দোলনে যোগ দেন ফারহান ফায়াজ। পুলিশ ও ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের ছোড়া গুলিতে ঝাঁঝরা হয় কিশোর ফায়াজের বুক।
নির্মম ভাগ্যর লিখনে কি অদ্ভুত মিল। মৃত্যুর দিন 18 জুলাই ছিল বৃহস্পতিবার, 12 সেপ্টেম্বর জন্মদিনটাও বৃহস্পতিবার। দিনটা হতভাগা মায়ের জন্য বিশেষ, কিন্তু সন্তানের ছবি আঁচল দিয়ে মুছে দেয়া ছাড়া মা ফারহানার তো আর কিছুই করার নেই। কে এবার একটু কেক খেতে চাইবে, কে বলবে মাগো একটু ভাত মেখে খাইয়ে দাও। বাইরে ঘুরতেই পছন্দ করতো বেশি। জন্মদিনে পরের রুমে গেলে আগের স্মৃতিগুলো মনে পড়ে, চেয়ারে বসে পড়ছে, কাছে বসে কাপড়গুলো দেখলে যেমন দেখে একা একা নীরবে কাঁদি। মেয়ের সামনে তো কাঁদতে পারি না, কাঁদলে ওরও খারাপ লাগবে। নাস্তা দিতাম সকালে উঠে মনে পড়ে, রাতে খাবার টেবিলে যখন খাই ওর কথা মনে পড়ে। কারো মনে সে কোনো আঘাত করে থেকে কষ্ট দিয়ে থাকে, জিনিসগুলো একটু ক্ষমা করে দিবে, এটা আমি। ফাইয়াজ যেদিন মারা যান সেদিন জীবদ্দশার নারকীয় একটি দিন দেখেন বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। ছেলের লাশ যখন তাকে তড়িঘড়ি করে বুঝিয়ে দেওয়া হচ্ছিল, সেদিন টের পান মাথায় আকাশ ভেঙে পড়া বা পায়ের নিচ থেকে মাটি সরে যাবার অনুভূতি কেমন হয়। বাচ্চাদেরকে ওরা কিভাবে লাঠিপেটা করেছে, গুলি মেরেছে, রাবার বুলেট, অরিজিনাল বুলেট, টিয়ার সেল, মানে এমন একটা অবস্থা, পুরা বিভীষিকাময় অবস্থা, পুরো হসপিটালে কান্নার রোল বেয়ে যাচ্ছে। পোস্টমর্টেম ওই মুহূর্তে করতে গেলে হয়তো আমরা ওকে নিয়ে বাড়িতে দাফন করতে সুযোগ পেতাম না। তখনকার পরিস্থিতিটা অনেক অন্যরকম ছিল। অনেক লাশ গুম করে ফেলছে, দেখেন না। ফাইয়াজের পিঠাপিঠি একমাত্র বোন সাইমা ইসলাম ফারিন। তিনি জানতেন ভাইয়ার ইচ্ছা বিজ্ঞানী হবে, কিন্তু দেশের জন্য রক্ত দিয়ে ভাইয়ের মৃত্যু ফারিনের কাছে যেন একটি স্বপ্নের আত্মোৎসর্গ। ট্যুরে যেতাম, সিলেট যেতাম, কক্সবাজার ছিলাম, এখন সব সময় এগুলি মনে পড়ে। এখন তো আর যাওয়া হবে না কখনো, যেহেতু ভাইয়া আমাদের মাঝে আর নেই। আমার ভাইকে কেন স্বৈরাচারীরা গুলি করলো, যেখানে ছাত্ররা নিরস্ত্র ছিল, তাদের হাতে কোনো আর্মস ছিল না, তাহলে স্টুডেন্টদের গুলি করার সাহস ওরা কোথা থেকে পায়? 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর কুকড়ে থাকা ফাইয়াজের পরিবার পেয়েছে নতুন আশার আলো। প্রত্যাশা সন্তান হত্যার বিচার। যারা ওকে এরকম গুলি করে মেরেছে তারা তো যেন বিচার হয় খুব দ্রুত। দলীয় কোনো সরকার নেই, সেই জন্য এখন আমরা আশাবাদী যে আমরা বিচারটা পাবো এবং খুব দ্রুত সময়ই পাবো আশা করি। ফাইয়াজের মতো জীবন দেয়া প্রতিটি ছাত্র, শিক্ষক, শ্রমিক, দিনমজুর সবাইকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে পরিবার। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে মামলাও করেছে পরিবার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক নির্যাতনের জন্য বিচার বিভাগের যারা সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের সহ জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্যাতিত সাংবাদিকদের কথা শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না হয় তা নিশ্চিতে কাজ করবে জাস্টিস ফর জার্নালিস্ট। নেতারা বলেন, মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই চলবে। দাবি করেন স্বাধীন গণমাধ্যম পরিপন্থী আইন বাতিল করা সহ সাংবাদিক নির্যাতনের জন্য দায়ীদের আইনের আওতায় আনার। এছাড়া যারা বিগত সরকারের আমলে আক্রান্ত হয়েছেন তাদের জন্য বর্তমান সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করবে বলেও জানায় সংগঠনটি। মানিকগঞ্জের শহীদ রফিক সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। সকালে সিংগাইরের ধল্লা এলাকা থেকে সেতুর টোল আদায় বন্ধে মিছিল নিয়ে যায় কয়েকশো মানুষ। এরপর সেতুতে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করে তারা। এই সময় টোল প্লাজায় অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভের কারণে সেতুতে দেখা দেয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরানোর পর স্বাভাবিক হয় যান চলাচল। 2000 সালে ধলেশ্বরী নদীর উপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুতে 3 চাকার পরিবহনের টোল মওকুফ করা হয় 2013 সালে, কিন্তু এরপরও নিয়মিত সেতুতে টোল আদায় করা হয়। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।